আর ওর যে চোখ আর ওর যে দাড়ি আর ওর যে হাত পা লালা যে পড়ছে ঝরে, ও সেইগুলো দেখে ও আপনি জ্ঞান হারিয়ে ফেলেছে। করতে এসব কান টান এই পাটি টাটি সব এসব ছিঁড়ে নিয়ে নেমে দিয়েছে, গেঁতা টেতা সব নামিয়ে দিয়েছে। ও নিজেই মাথা পেতে দিল, পড়ে গেছে, হাতে টেংরা কাঁটা ঢুকে গেছে, কে জাল নিয়ে গায়ে জড়িয়ে নিয়েছে, যে যা যেমন পেরেছে 5 জন সে সেইভাবে আছে। আর যে সুন্দরবন সেই করাল গ্রাস সুন্দরবন কিভাবে মানুষের দিনের পর দিন ঘুম কেড়ে নিচ্ছে, বা সুন্দরবনে যে প্রাকৃতিক বিপর্যস্ত হচ্ছে, মানুষ কিভাবে থাকছে, কিভাবে জীবনযাপন করছে, সেই সব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এবং সুন্দরবন মানুষের যে কাহিনী, জীবনে যে কতটা কষ্ট করে তারা দিন কাটিয়েছেন, সেই সব ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তো আজ এমনই একজন মানুষের সাথে আমরা সাক্ষাৎ করব, যিনি আজ থেকে প্রায় বলতে গেলে 20 থেকে 25 বছর সঙ্গীবিহীন জীবন যাপন করছে, এবং কি পরিস্থিতির মধ্যে উনি যে দিন কাটিয়েছেন, হাজার বিপদ ঝড় ঝাপটা প্রাকৃতিক বিপদে বিধ্বস্ত হয়ে তবুও তিনি আজ লড়াই করছে সুন্দরবনের উপর, এবং বেঁচে আছে আজও তিনি। তো সেই মানুষটির সাথে আমরা কথা বলতে বলতে শুনলাম ওনার জীবনের যে ঘটনা, মানে ওনার স্বামীকে যে সুন্দরবন জঙ্গলে জীবিকা অর্জন করতে গিয়ে বাঘের মুখে পড়তে হয়েছিল, ওনার কথা যখন বলছিলাম ওনার সাথে, উনি সত্যি ওইসব ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরছিলেন। আমরা ভাবলাম ওনার জীবনের সেই ঘটনাটা যদি আপনাদের শোনাতে পারি তাহলে সহানুভূতি জাগতে পারে। তো সেই মানুষটি আমরা পেয়েছি ওনাকে, ওনার মুখ থেকে আমরা শুনবো যে স্বামীকে হারিয়ে ওই পরিস্থিতির মধ্যে উনি কিভাবে জীবনযাপন করেছেন 3টে ছেলে মেয়েকে নিয়ে। আসুন আমরা ওনার মুখ থেকে পুরো বিষয়টি জানি। আমার নাম সুবালা মণ্ডল। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম বীরেন মণ্ডল। তো আপনার স্বামী কত বছর ধরে জঙ্গল করতেন? আমার স্বামী 20 বছর ধরে জঙ্গল করতো। 15 বছরের মাথায় আমার স্বামী জঙ্গলে মৃত। তো সেটা কিভাবে হয়েছে যদি একটু শুরুয়াতটা বলেন। উনি ওই বেড়জাল টানতে যেত, বেড়জাল টানতে গিয়ে বড় ঝিরার মধ্যে ঢুকে গেছে 6 জন। কোন জায়গাটা? তেঁতুলবেড়িয়া। তেঁতুলবেড়িয়া। তা ওইখানে গিয়ে বাবু কাঠের মধ্যে লুকিয়েছিল, আর উনি সেই কাঠের মধ্যে ছিল। বেড়জাল সব খাল থেকে ক্রস করে যাচ্ছে, মাঝখানে এক ভদ্রলোক ওই ক্যাপা চিবিয়ে যাচ্ছে। কতজন ছিল? 6 জন করে যেতেন। তুমি পার ডে যাতায়াত করতেন? পার ডে যাতায়াত করতো, জোয়ার ভাটা পার ডে যাতায়াত করতো। মানে কোন টাইমটা বেরোতেন বাড়ি থেকে? কখনো সন্ধ্যাবেলা বেরিয়ে যেত, কখনো ভোরবেলা যেত, কখনো সকালবেলা। এটা 3 টাইমে ওরা জাল ফেলা তুলা করতো নদীর মধ্যে। তা ওইখানে গিয়ে উনি ভোরের সময় সবাই পান্তা টান্তা খেয়েছে, কুয়াশা হেঁটে গেছে, ওই জঙ্গল ঝোড়ার মধ্যে সবাই জাল টেনে বেরিয়ে গেছে। একজন জাল টেনে বেরিয়ে গেছে, জাল টানেনি, ও দেখেছে ওরা যে ওইখানে বাবু আছে, ওরা বলেনি। মানে এই বাঘটা যে ওখানে বসে আছে ওরা কারা দেখেছে? ওরা দেখেছে জাল মালিক ছিল ওখানে, তারা দেখে তারা বেরিয়ে গেছে। তার পাশে আর একজন আছে, বলে ওই জঙ্গলে এরকম একটা ঘটনা। তাই এরা বলে হাতে মিথ্যা কথা বলছে। তো এরা চলে গেছে, যে ওই সব জাল দিয়েছে ওখানে। জাল দেওয়ার পরে চতুর্ধার থেকে জালটা ক্রস করে যখন এক জায়গায় হচ্ছে ক্যাপা নিয়ে, তখন ওর পাশে বাবু ছিল। হ্যাঁ, এরা মাছ নিয়ে ক্যাপাতে মাছ ঢেলে দিয়েছে। মাছ নিয়ে চাকুনে ঢালতে গেছে কিছু লোক জাল তুলে তুলে আসছে, আর বাবু কাঠের ওই ধার থেকে ঘুরে এধার থেকে। কাঠটা ওখানে কোথায় ছিল? ওখানে কাঠ সব কেটে লোক ওই জঙ্গলে সব অনেকে পাশি লোক আছে, সব কাঠ কেটে তখন কাঠ বিক্রি হতো। আচ্ছা আচ্ছা, গরান কাঠ বিক্রি হতো। ওই পাশি লোক ওরা সব কেটে আর ওখানে ঝাঁপ দেওয়া ছিল। শুধু কি মানে এমনি কাঠ দেওয়া ছিল না, ওতে কি কাঠের উপর কোনো কিছু চাপানো? না, ও জঙ্গলে কাঠ ফেলে রেখেছে। হ্যাঁ, ফেলে দিয়েছে, একদম লম্বা করে সব বড় বড় তো গরান কাঠ। ওতেই ও লুকিয়েছিল। তা যারা দেখে চলে গেছে, যখন পচা গ্যাস ছুটেছে, ওরা পালিয়ে গেছে। ও মানে ওখানে যদি বাঘ লুকিয়ে থাকে তাহলে কি বাঘের গা থেকে পচা? হ্যাঁ, পচা গন্ধ ছুটবে। ও তো মানুষ খায়, তো পচা গন্ধ ছুটবে। আচ্ছা। তা ওরা পালিয়ে গেছে। তখন এরা বলে কি ওখানে তাদেরকে বলে দিয়েছে, বলে ওখানে একটা এরকম গ্যাস ছুটছে, আমরা সরে এসেছি। আর এরা ওই জাল টেনে এসে ভোর ভাটায় মোটামুটি এরাও ওখানে ঢুকে গেছে। এরা আর ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। তখন ও লোক সবাই চলে গেছে। আমার ভাসুর বলছে, তুই এক কাজ কর, তুই মাছের ক্যাপাটা নিয়ে তুই চাকুনে ঢালতে যা। তা বলে, না আমি যাচ্ছি, দা তুমি যাও। বলে, না রে ভাই আমি যাচ্ছি, তুই যা। আমার ভাসুর আমার শ্বশুরের ছেলে নিজের,
আচ্ছা। ওই আমাদের বেড জাল ছিল, আমাদের নৌকা ছিল, আমাদের রেস্টি ও দু ভাই দুটো ছিল, সব ছিল। সব ছিল। তা ওই আমার শ্বশুরের অসুখ হয়েছে, তা কি হয়েছে ওই রেস্টের কি হয়েছে, ও চলে গেছে যে, আর ওই অবস্থা মানে সে কি বলবো, ও ছুটে আছে, সবাই পালিয়ে এসছে, যখন গার দিকে ছুটে আসছে ওরা পরপর পরপর কুয়াশাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, আর এ দেখতে পেয়েছে, আমার এই ভাসুরটা দেখতে পেয়েছে, আর যে ভাসুরটার কথা বলছি এই ধারে ভাসুরের ছেলে, ও দেখতে পেয়েছে, আমার নিজের শ্বশুরের সে ভাসুরটা দেখতে পেয়েছে, বলে ভাই তুই চলে যা, বাবু বেরিয়ে আসছে। ও তখন কি করেছে, তখন ওই জাল ছেড়ে দিয়ে ওই লগি যে ছিল ওই লগিটাকে ঘুরে পড়ে নিয়ে এইভাবে দাঁড়িয়ে গেছে, দেখা যা ভেলকি লেগে গেছে নাকি, আমার ভাসুর বলছে ভেলকি লেগে গেছে। ওই ভেলকি লেগে যাওয়া যা, আর ওর শরীরের মধ্যে কোনো হুঁশ নেই, তখন ওদেরকে তাড়িয়ে নিয়ে সব নৌকার মধ্যে তুলে দিয়েছে, কে চেলির মধ্যে ঢুকে গেছে নৌকার, কে মানে পড়ে গেছে, হাতে টেংরা কাঁটা ঢুকে গেছে, কে জাল নিয়ে গায়ে জড়িয়ে নিয়েছে, যে যা যেমন পেরেছে 5 জন সে সেইভাবে আছে। আর যে মাঝি আমার এই ধারে কথা বলছি, বেনিরায় মারা গেছে, যার জালে গেছিল, আচ্ছা। ও লোক দাঁতটাকে এরকম ভাবে বসে আছে, সে আরো কথা বলতে পারছে না, আর 4 জন 4 অবস্থা হয়ে গেছে, আর এ ওইভাবে লগিলিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার ভাসুরের একাই হুঁশ আছে, ওটা ভাই তুই চলে আয়, তোর এক ছোট ছোট ছেলে মেয়ে, 1.5 বছরের বাচ্চা, সব ছোট ছোট ছেলে মেয়ে, তোর সবে একটা মেয়ে হয়েছে কোলে, তুই ভাই পালিয়ে আয়, তোকে এখনো আঘাত করতে পারেনি। কিন্তু তার সেই বলার কথা বলার সাহসটা নেই, তার কথা বলার সাহসটা তার নেই, সেই মুহূর্তে সে মোটামুটি জ্ঞান হারিয়ে ফেলেছে। মানে ওই যে দেখেছে ও কিন্তু একটা মানে ওই মুহূর্তে উনি যে মানে হয়তো আমি যদি বাড়ি মারি বা কোনো একটা ভয় দেখাই বা একটা পালিয়ে যেতে পারে চিন্তা ভাবনা নিয়ে ওই লাঠিটা নিয়ে, কিন্তু ওর যে মানে রূপটা, আর ওর যে চোখ, আর ওর যে দাড়ি, আর ওর যে হাত পা লালা যে পড়ছে ধরে, ও সেইগুলো দেখে ও আপনি জ্ঞান হারিয়ে ফেলেছে, আর লাঠিটা এইভাবেই ধরে রেখেছে। যখন সে সব যখন চলে গেছে, ও যখন দেখতে পাচ্ছে না বাঘ, তখন ওকে এসে নাকি ধাক্কা মেরেছে, ধাক্কা মারতে নাকি তখন লড়াই করছে। এই আমার বাঘের সাথে লড়াই করছে, তখন ওই লড়াই করতে 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 এসব কান টান এই পাটি টাটি সব এসব ছিঁড়ে নিয়ে নেমে দিয়েছে, গেঁতা টেতা সব নামিয়ে দিয়েছে। ও মানে বাঘটা যখনই আপনার স্বামীকে ধাক্কা মেরেছে তখনই হুঁশটা ফিরেছে হয়তো। হ্যাঁ, হুঁশটা ফিরেছে। তখন এই হাঁটু দুটো তখন আর শক্তি পাচ্ছে না, হাঁটু দুটো মাটির মধ্যে সে কাদার মধ্যে গেতে গেছে, মাথা পেতে দিয়েছে, পাচ্ছে না তো লড়াই করতে, মাথা ধাপিয়ে দিয়েছে, আর ওইভাবে ধরে নিয়ে চলে গেছে। মানে তবু মিনিমাম কতক্ষণ লড়াই করেছে? প্রায় 1 ঘন্টা মতন লড়াই করেছে। পাশে তখন আর কেউ আসেনি? যখন দেখছে লড়াই করছে আমরা যাই ঠেকাতে, কেউ আর নেই ওর পাশে। তখন একটা কথা, তখন ও চিন্তা ভাবনা করেছে যে দাদা 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 বলে 3 বার ডেকেছে আমার ভাসুরকে, বলে ভাই তোকে এত করে ডাকলাম, তুই আসলি না, তুই তোকে আর ফেরানো যাবে না ভাই, আমি একা কি করবো, যে আমাকে তো খেয়ে ফেলবে। তখন ওই সব তো রক্ত সব নেমে ফেলেছে না, কথা বলার শক্তি নেই, তখন উনি নিজেই হাঁটু গেড়ে মাথা নেমে নিয়ে চলে যাচ্ছে, রক্ত ছিঁড়ে ফেলেছে, তো এসব ছিঁড়ে ফেলেছে, হাতাহাতি করছে, নখ বড় বড় নখ সব ছিঁড়ে ফেলেছে, এসব গেঁতা টাটা সব নেমে দিয়েছে, গাল পাটি কান পাটি এসব পাটি টাটি এসব কি আর আছে? যেখানে ধরছে বিলাই তখনই একটা ইঁদুর ধরলে যেরকম শিকার করে, ও তো তখন তো মানে জ্ঞান হারিয়ে ফেলছে, মানে কোথায় কামড়াবো কোথায় কি করবো, ওকে তো বাগে পাচ্ছে না, মাথাটা পাচ্ছে না বলে তো নিতে পারছে না। তখন ওই এদের অঙ্গহীন করে দিয়ে মাথা নিচের দিকে চেপে দিল, দিয়ে আর ও নিজেই মাথা পেতে দিল, তার উঠতে পারছে না, মাথা নিয়ে আর উঠতে পারছে না, তো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে এখানটা ধরে আর ওইবার টেনে নিয়ে চলে গেল। আমার ভাসুর যে একটা নুঙ্গি ছিল, সেই নুঙ্গিটা না একটা গেঞ্জি টেঞ্জি না কি ছিল মনে নেই, নুঙ্গিটা বাড়িতে নিয়ে এসছে, ওইসব নিয়ে আর ঝামটা দিয়ে আর ওরা বেরিয়ে আসলো। আর হাটে আমার এই ভাসুরের ছেলের হাতে টেংরা কাঁটা গেছিল, টেংরা কাঁটাটা টেনে বের করলো, আর মালিক যার যার নৌকায় গেছিল, একটু যার যার নৌকা আছে সে মালিক তারও জ্ঞান ফিরালো, ফিরিয়ে বাড়ি নিয়ে আসলো। এখানে এসে যখন সকাল হলো, ফরেস্ট অফিস সামনে আছে, ওখানে তখন বলছে যে এরকম বাড়িতে একটু খবর দাও, আমরা তো শহর যেতে পারছি না, ও লোককে এরকম জঙ্গলে পড়েছে। তখন ওরা এসে স্কুলের ছেলেদের কাছে বলতে, স্কুলের ছেলেরা এসে যখন খবর দিচ্ছে, আমার স্বামী বাচ্চাদের স্কুল থেকে, বাচ্চারা মেয়ে আমার এই বড় মেয়ে বুলকা স্কুল থেকে বুলকা খাবার টাবার ছোট ছোট ভাই বোনেরা আনলো,
আনতে, সে মেজে মেয়েটা, 3টে মেয়ে তো আমার আর একটা ছেলে, তা ওই খাবার টাবার দিচ্ছে রুটির সাথে মেখে, আর শাশুড়ি খাচ্ছে, আমি রুটি ভেজেছি, আমারও জ্বর, আমার শাশুড়িরও জ্বর, রুটি ভাজছি, সেই রুটি ভেজে সেই বুলকা মাখিয়ে মেখে খাচ্ছি। খেয়ে আমার শাশুড়ি ঠাকুর ঘরে গেল, আর আমাকে বলে গেল যে আমার বাবাকে তুই দেখবি, আর আমার মা জ্বর হয়েছে, আমার মাকে নিয়ে তুই ওই দুনার মুখে যাবি, ডাক্তার দেখিয়ে একসাথে সব বাড়ি আসবো, রাত্রে বলেছে। তা কখন চলে গেছে বিছানার থেকে, কখন উঠে চলে গেছে তাও জানি না। পান্তা বেড়েছে একা একা, আমাকেও ডাকেনি। মানে যেদিন উনি কাজে যাবেন তিনি ওই দিন আপনি জানতে পারেননি যে মাছ ধরতে যাবে, আপনাকে বলে? না, আমাকে সেটা বলেছে, মাছ ধরতে বলেছে যে কখন উঠে গেছে, কখন কি করেছে তাও আমি জানি না, হাঁড়ি থেকে পান্তা বেড়েছে, সেদিন আমি পান্তা বাড়বো, আমাকেও ডাকেনি, সে একা একা পান্তা বেড়ে নিয়েছে। তো ওই আর কি বলবো, ওই পরিস্থিতির মধ্যে আমি যে কি কষ্ট, তখন বাচ্চা সব ছোট ছোট এরকম বাচ্চা 1.5 বছরের আড়ি, মানে কি পর পর সব বাচ্চা। ওই বড় মেয়েটা যে একটু, এখন বাবার কথা ও বলতে পারে না, বাবা, তাহলে এবার 3জন, তারা আর কি বলবে, তারা তো কিছু বলতে পারে না। মেয়ে 1 মাস, ছোট মেয়েটা 1 মাস কোলে, ষষ্ঠী পূজা হয়েছে, হয়েও জ্বালে গেছে, 1 মাসে ষষ্ঠী পূজায় জ্বালে গেছে। তো আমি কি কষ্টে যে সংসার করেছি, আর কি কষ্টে যে আমি জীবনযাপন করেছি, আমার সেই জীবনযাপনের কথা এখন মনে হলে যে আমি কি করে বেঁচে আছি, আর কিভাবে আমি চলছি, আর কিভাবে আমি কত লোকের কাছে যে হাত পেতে, যে ওদের জীবনটা 4 ভাই বোনে যে বেঁচে, ওদেরকে নিয়ে যে আমি এখন এই সংসার ধর্ম তাদেরকে করেছি, আর নিজের এখন এই মানে সংসারে নিজের জীবনের তাগিদায়, যে কেউ ডেকেছে চাল ঝাড়তে, কেউ ডেকেছে 2টো গোবর খালায়, তখন কেউ 2টো ভাত দিয়েছে, বাচ্চাদের কাছে নিয়ে দিয়েছি, কেউ হয়তো চাল ঝাড়তে বলেছে, তার 10 মণ চাল ঝেড়ে দিয়েছি, দিয়ে হয়তো 5 কিলো চাল এসে বাচ্চাদের কাছে ধরেছি। জমি জায়গা পারি না, চাষ করতে কিছু জানি না, সংসারের মধ্যে ছিলাম, তখন আমি বাঁধা একটা বউ, তখন আমি কি করে জানবো যে এই রুয়া কাজটা কিরকম, জানতাম না। তাহলে আমি কি করে খাওয়াবো ওদের? জমি জায়গা, ওরা ভাসুরা বলে কি তুমি কি করে খাবে, তোমার সংসারে এত ঋণ এত দেনা, তুমি কি করবে? হ্যাঁ, ভাইরা বাবারা বলে, আমার মেয়ে ওখানে ওই অবস্থা হয়েছে, আমার 4 ভাই, ওরা ওখান থেকে টাকা পয়সা পাঠিয়ে দিত, বাবা টাকা পয়সা দিয়ে গেত, চাল আটা কাপড় চুপড় বাচ্চা কাচ্চা সব ওরা সাহায্য করতো। গ্রামের লোকের কাছে গিয়ে যখন কাজ টাজ করতাম, তাদের বাড়ি থেকে 2খানা কাপড়, কেউ ছায়া, কেউ ব্লাউজ, কেউ শীতের চাদর কন্যা দিত, নিজে গায়ে দিত। এই যে কুয়াশাটা গুলো হয়, লোকের বাড়ি কি দিনে 7টার সময় 6টার সময় গেলে কি ভাত দেবে না, 2 কিলো চাল দেবে? খুব কষ্টে ওদেরকে মানুষ করেছি দিদিমণি, আমার সে বলার কোনো ভাষা নেই। হ্যাঁ, আর এই তো ঘর, তো এই যে আমফান আসছে গেল, আমার এইখানে সব গাছ ছিল, সব গাছ পড়ে এই ঘর আমার ভেঙে গেছিল, ওই যে নতুন ঘেরা দেয়াল, হ্যাঁ দেয়ালটা দেখছেন যে ছিটা বেড়ার, আমি লোকের কাছ থেকে এখন কঞ্চা মেঘে, গত বছর কঞ্চা মেঘে দেয়ালটা দিয়েছি। কি করবো, আমার তো নেই বাচ্চা, কোথা থেকে কি করবো? আজ এমনই একটা ঘটনা শুনলাম, এতটাই খারাপ লাগছে যে একটা মায়ের মানে যে মনে কতটা কষ্ট জমা ছিল, আজ যদি আমরা এনার মুখ থেকে না শুনতাম তাহলে সত্যি জানতে পারতাম না যে মা যে স্বামী চলে যাওয়ার পর থেকে উনি কতটা কষ্ট করে মানে ছেলেদের 4টে ছেলে মেয়েকে মানুষ করেছেন, এবং কিভাবে উনি ওই পরিস্থিতির মধ্যে, এদিকে স্বামী হারা, এদিকে ছেলেকে দেখতে হবে, এই পরিস্থিতির মধ্যে ওই যে মানিয়ে নিয়েছেন, সেটা সত্যি এনাকে মানে স্যালুট জানানো বা কুর্নিশ জানানো ছাড়া আর কোনো কিছু বলার নেই। যে অসংখ্য ধন্যবাদ এনাকে জানাই যে ওই পরিস্থিতির মধ্যে এত বিপদ, ঝড় বিপদ সামলেও ইনি আজও আমাদের মধ্যে, এনার সেই দুঃখ বা কষ্টর কথা আমরা জানতে পারলাম এবং আপনাদের সামনেও সেটা তুলে ধরলাম। যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করুন, আমাদের সাথে থাকুন, যাতে পরবর্তীকালে এই মায়ের কাছে আমরা আবার আসতে পারি। এবং আপনারা যদি কিছু সাহায্য করতে চান তাহলে এই ভিডিওর নিচে ওনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, যদি কোনো কিছু সাহায্য করেন তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে ওনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, তাহলে আপনারা অবশ্যই সাহায্য করতে পারেন। আর আমরা তো এনাদের সাহায্য করব, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকুন, আমরা যেন এনাদের পাশে দাঁড়াতে পারি, আপনারা আশীর্বাদ করুন এবং সাথে থাকুন।